হ্যালো অ্যালকেনের প্রিপারেশন কী করব প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনের আজকে প্রস্তুতি করব। প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন মানে হ্যালো অ্যালকেনের প্রস্তুতি কোথা থেকে করব? প্রথম অ্যালকোহল থেকে করব। ফ্রম অ্যালকোহল থেকে করব। সাপোজ একটা অ্যালকোহল লিখছি ROH। অ্যালকোহলের সঙ্গে হ্যালোজেন হাইড্রাসিড মানে হচ্ছে HX, যেখানে এক্সটা কি হতে পারে? ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। যদি রিয়াক্ট করানো যায় তাহলে কি হয়? জাস্ট OH গ্রুপটা সরে গিয়ে এই X গ্রুপটা প্রতিস্থাপিত হবে, R বন্ড X। আর কি পড়ে থাকছে তাহলে? এই পার্টটা বেরিয়ে যাবে, সলিউশন থেকে জল পার্টটা বেরিয়ে যাবে, H আর OH মিলে গিয়ে H2O। তো এই গেল প্রিপারেশন কোথা থেকে? অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন। একটা এক্সাম্পল যদি লিখি, সাপোজ ইথানল সংকেতকে CH3CH2OH, এর সঙ্গে আমি সাপোজ HBr এ রিয়াক্ট করাই। রিয়াক্ট করলে কী হবে? OH-টা জায়গায় সরে গিয়ে জাস্ট বিআর হবে। তাহলে কি হলো? CH3CH2Br। বাই প্রোডাক্ট হিসেবে কি হলো? H2O। তো এই গেল প্রিপারেশন। এবার অ্যালকোহল তো আবার 3 রকমের হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তো তাদের মতো কে ভালো হ্যালোজেন হাইড্রাসিডের সঙ্গে বিক্রিয়া করে হ্যালো অ্যালকেন তৈরি করবে সেটা বলবো। তো একটা রিয়াকশান দেখাচ্ছি, দেখো। ফার্স্ট একটা প্রাইমারি অ্যালকোহল লিখলাম CH3CH2OH। কী করে বুঝলাম প্রাইমারি অ্যালকোহল? OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা ডাইরেক্টলি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। একটা লিখছে 2 ডিগ্রি অ্যালকোহল CH3CH OH, সেকেন্ড বন্ড CH3। দেখো OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে আছে সেই কার্বনটা ডাইরেক্টলি দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, সেই জন্য এটা 2 ডিগ্রি। আর একটা লিখছে 3 ডিগ্রি CH3C বন্ড CH3 বন্ড CH3 বন্ড OH। OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে আছে সেটা ডাইরেক্টলি 3টে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, সো এটা 3 ডিগ্রি অ্যালকোহল। ফার্স্ট হ্যালোজেন হাইড্রাসিড যখন দেবো, তো একে ফার্স্ট আমি হ্যালোজেন হাইড্রাসিড দিচ্ছি, HX দিলে কি হবে দেখো। ফার্স্ট এই OH গ্রুপে অক্সিজেনের মাথার উপর কী আছে? লোন পেয়ার আছে 2 জোড়া। তো এই লোন পেয়ারটাকে H-কে গিয়ে রিয়াক্ট করবে, X-টা পেয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী প্রোডাক্ট হলো? মেকানিজম যদি বলি, CH3CH2 বন্ড OH2, অক্সিজেন যেহেতু ইলেকট্রন দিয়ে দিয়েছে তাই এর মাথার উপরে পজিটিভ সাইন। এবার দেখো এই OH2টা একটা ভালো লিভিং গ্রুপ, তো এটা কী হবে? লিভ করে যাবে। লিভ করে গেলে আলটিমেটলি কী পড়ে থাকলো? CH3CH2 মাথার উপরে পজিটিভ সাইন। একইভাবে আমি যদি এটাই দেখাই, একটা HX, তো এই অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে এই হাইড্রোজেনকে গিয়ে রিয়াক্ট করবে, এক্স পার্টটা বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকলো? CH3CHOH2 পজিটিভ সাইন বন্ড CH3। সলিউশন থেকে জল পার্টটা বেরিয়ে যাবে এবার, কারণ কেন বেরিয়ে গেল? কারণ অক্সিজেন পজিটিভ হয়ে থাকতে চায় না। তো বেরিয়ে গেলে আলটিমেটলি কী পড়ে থাকবে? CH3CH পজিটিভ সাইন বন্ড CH3। একইভাবে এখান থেকে যদি HX রিয়াক্ট করানো যায়, তো অক্সিজেন এই লোন পেয়ারটাকে হাইড্রোজেনকে রিয়াক্ট করবে, এক্স পার্টটা বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকলো? এটা পজিটিভ সাইন, বন্ড OH2 পজিটিভ সাইন। অক্সিজেন পজিটিভ হয়ে থাকতে চাইবে না, তাই পাই ইলেকট্রনটা নিয়ে বেরিয়ে যাবে। তো জল পার্টটা বেরিয়ে গেলে আলটিমেটলি কী পড়ে থাকলো? CH3C বন্ড CH3 পজিটিভ সাইন। তো এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক হয়েছে? 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি ফ্রি রেডিক্যাল? 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আমরা ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি কি জানি? ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলকের স্টেবিলিটি জানি, প্রথমে 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। কার? ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি। তো এই ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি যত বেশি হবে, সেই অ্যালকোহলটার সঙ্গে তত ভালো হ্যালোজেন হাইড্রাসিড রিয়াক্ট করে এইটা যত ভালো স্টেবল বা স্থায়িত্ব হবে, সে তত ভালো হ্যালো অ্যালকেন প্রিপারেশন করতে পারবে। তো এটা আমি 3 ডিগ্রি সব থেকে ভালো করতে পারছে, কারণ 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, আর 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল স্টেবল বলে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা খুব ভালো হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরি করার অ্যালকোহলের ক্রম কী হলো? 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, তারপরে হলো 1 ডিগ্রি অ্যালকোহল। তো এই গেল, খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় থাকে MCQতে। এবার নেক্সট বলছি যে
অ্যালকোহলের সঙ্গে সাপোজ অ্যালকোহলের সঙ্গে যদি হ্যালোজেন হাইড্রাসিড ইউজ করি, হাইড্রাসিড বলতে কী কী, HCl নিতে পারি, HBr নিতে পারি, আর কি নিতে পারি, HI নিতে পারি। আবারও একটু ভালো করে দেখো যে এখানে হচ্ছে HX, এই অক্সিজেনের লোন পেয়ারটা যে এইচকে গিয়ে রিয়াক্ট করছে, এক্স বন্ডটা কি ব্রেক, HX বন্ডটা ব্রেক করছে না। এখন আমি যদি হ্যালোজেন হাইড্রাসিড তুলনা করি, যে H বন্ড এক্সটা যত বেশি মানে উইক হবে, এক্স বন্ডটা ইজিলি ব্রেক করতে হয়, এই HX বন্ডটা ব্রেক করবে, আর তত ভালো সে H প্লাসের সঙ্গে গিয়ে যুক্ত হতে পারবে। বন্ড লেন্থ যার যত বেশি সে তত ইজিলি ব্রেক করতে পারে। তাহলে এখানে কে ভালো ব্রেক করতে পারে, ইজিলি HIটা ইজিলি ব্রেক করতে পারে, কিন্তু HClটা তো ইজিলি ব্রেক করতে পারবে না, HBr তো ইজিলি ব্রেক করতে পারবে না। সব থেকে ভালো কে ব্রেক করতে, HI। হ্যালোজেন হাইড্রাসিড এর অ্যালকোহলের সঙ্গে কোন হ্যালোজেন হাইড্রাসিড সব থেকে ভালো বিক্রিয়া করতে পারবে, HI। কেন করতে পারবে, কারণ HI এর বন্ড লেন্থ সব থেকে বেশি, মানে বন্ধন বিয়োজন ক্ষমতা, বন্ড ডিসোসিয়েশন এনার্জি খুব কম। তো ফার্স্ট হবে HI, তারপরে হবে HBr, তারপরে হবে HCl। চলো মেকানিজম দেখাই। তো HCl চলো একটা মেকানিজম দেখাই অ্যালকোহলের ক্ষেত্রে HCl দিয়ে কি হয়। সাপোজ একটা 1 ডিগ্রি অ্যালকোহল লিখছি, CH3 CH2OH প্লাস এর সঙ্গে আমি HCl দিয়ে রিয়াক্ট করাই। অ্যাকচুয়ালি শুধু HCl দিলে আবার হয় না। কেন হয় না বলেছি, কারণ এই OH বন্ডটা ডাইরেক্টলি H কে গিয়ে রিয়াক্ট করবে, Cl বন্ডটা ইজিলি ব্রেক করবে, সেটা তো আর করে না। তো এর জন্য এর ভেতরে অনুঘটক হিসাবে, ক্যাটালাইট হিসাবে জিঙ্ক ক্লোরাইড ইউজ করব। তাহলে অ্যাকচুয়ালি অ্যালকোহলের সঙ্গে, প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে কী মিক্স করতে হবে, HCl যখন ইউজ করবে HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড। তো এই HCl কনসেন্ট্রেট HCl মানে গাঢ় HCl আর জিঙ্ক ক্লোরাইড, এই মিক্সচারটাকে আমরা লুকাস রিয়েজেন্ট বলি। লুকাস রিয়েজেন্ট আবার প্রাইমারি, সেকেন্ডারি, টেরশিয়ারি অ্যালকোহলকে আবার আইডেন্টিফিকেশনের জন্য কাজে লাগে, সে পরের কথা, যখন অ্যালকোহল পড়বো তখন সেটা বলবো। তো রিয়াকশন করার মেকানিজমটা একটু কীভাবে হয়, চলো আমি সেই মেকানিজমটা একবার দেখানো যাক যে কীভাবে এই রিয়াকশনটা করে। ফার্স্ট দেখো অ্যালকোহলটা লিখছি CH3 CH2OH প্লাস এখানে কী আছে, জিঙ্ক ক্লোরাইড ZnCl2। তো কী করবে, অক্সিজেনের লোন পেয়ার আছে, তো এই লোন পেয়ারটা ইজিলিকে জিঙ্কে গিয়ে রিয়াক্ট করবে। তো জিঙ্কের সঙ্গে রিয়াক্ট করার পরে কী হলো, CH3 CH2 বন্ড OH এর সঙ্গে জিঙ্ক ক্লোরাইড বন্ড করলো, অক্সিজেন ইলেকট্রন দিল বলে পজিটিভ সাইন। নেক্সট পার্টে কী হবে, Cl মাইনাস আছে, Cl মাইনাস গিয়ে ব্যাক সাইড থেকে রিয়াক্ট করবে, এই পার্টটা বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকলো, CH3 CH2 বন্ড Cl। তাহলে বোঝা গেল যে আমি যখন HCl ইউজ করবো তখন সেখানে জিঙ্ক ক্লোরাইড দেবো। কেন, কারণ এই HCl বন্ডটা তো ইজিলি ব্রেক করবে না, তো সেই জন্য এখানে জিঙ্ক ক্লোরাইডটা আমরা ইউজ করব। একটা অ্যালকোহলের সঙ্গে আমি সাপোজ অ্যালকোহল CH3 CH2OH একটা অ্যালকোহল, এবার আমি HBr এর একটা ডিটেলসটা বলি। তো যখন আমরা HBr ইউজ করি তখন সেখানে কি, CH3 CH2OH এর ভিতরে আমি প্লাস CH3 CH2OH এর সঙ্গে আমি NaBr দিয়ে রিয়াকশন করাচ্ছি। কী দিয়ে রিয়াকশন করাবো, NaBr দিয়ে রিয়াকশন করাই। আমরা কেন NaBr কেন ইউজ করি না, শুধু জাস্ট NaBr আমরা কেন এর ভেতরে আমরা ইউজ করি না সেটা যদি বলি, দেখো শুধু NaBr কেন ইউজ করি না, আমরা যদি HCl ইউজ করতে পারি তাহলে NaBrও তো ইউজ করি, HBr যদি ইউজ করতে পারি NaBrও ইউজ করতে পারি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি NaBr ইউজ করবো না। প্রশ্ন যে কেন করবো না, ফার্স্ট দেখো কী হবে, CH3 CH2 হ্যালো OH গ্রুপটা সরে গিয়ে হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ কী আছে Br, বাই প্রোডাক্ট কী হবে NaOH উৎপন্ন হলো। NaOHটা কি একটা স্ট্রং বেস, তো এই স্ট্রং বেসটা কী করবে, আবার এই হ্যালো অ্যালকেনটাকে আবার অ্যালকোহলে ট্রান্সফার করে দেবে, মানে আবার এই CH3 CH2Brকে আবার CH3 CH2OH ট্রান্সফার করে দিতে পারে। তো সেই জন্য আমরা এটা ইউজ করবো না। তো এর বদলে কী ইউজ করবো, এই জন্য এর সঙ্গে আমি কী করবো, কনসেন্ট্রেট H2SO4 ইউজ করবো, কনসেন্ট্রেট H2SO4। তো কনসেন্ট্রেট H2SO4 ইউজ করলে কী হবে, CH3 CH2Br তো হবেই, প্লাস NaHSO4 প্লাস H2 জল উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো আর NaOH উৎপন্ন হলো না, সেই জন্য আমরা NaBr নয়, NaBr এর সঙ্গে কনসেন্ট্রেট H2SO4 রিয়াকশন করবো, কারণ NaBr আর কনসেন্ট্রেট H2SO4 রিয়াকশন করে কিন্তু HBr তৈরি করে। আচ্ছা আরও একটা বলি, এবার একটু পটাশিয়াম আয়োডাইডটা বলি, CH3 CH2OH এর সঙ্গে আমি
কেআই যদি ইউজ করি তাহলে কি হবে, CH3CH2 আই উৎপন্ন হবে, প্লাস KOH, গল্প সে আবার এক স্ট্রং বেস উৎপন্ন হয়ে গেছে। তো এই স্ট্রং বেসটা আবার কী করবে, এটাকে আবার এই হ্যালো অ্যালকেনটাকে আবার অ্যালকোহলে ট্রান্সফার করে দেবে। তো সেই জন্য আমরা এর ভেতরে একটা অ্যাসিড নেবো। তাহলে এখানে কি কনসেন্ট্রেট H2, আগেরটা যেমন কনসেন্ট্রেট H2SO4 নিয়েছিলাম, এটা তো কনসেন্ট্রেট H2SO4 নিতে পারি, কিন্তু নেবো না। কী নেবো, H3PO4, ফসফরিক অ্যাসিড নেবো, ফসফরিক অ্যাসিড নেবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা পটাশিয়াম আয়োডাইডের অ্যালকোহলের সঙ্গে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়াতে আমরা কেন গাঢ় H2SO4 এর বদলে কেন ফসফরিক অ্যাসিড নিচ্ছি? এখন যদি গাঢ় H2SO4 নাও তাহলে কী হবে দেখো, KI মানে কি I মাইনাস H2SO4 তুমি যদি ইউজ করো তাহলে কী হবে, HI-তে কনভার্ট হবে, কিন্তু সেটাকে আবার ইজিলি অক্সিডাইজড করে I2-তে ট্রান্সফার করে দেবে, মানে বলতে চাইছি যে H2SO4 একটা কি শক্তিশালী জারক পদার্থ, তা KI-টাকে কী করে দিচ্ছে, I2-তে জারিত করে দিচ্ছে। কিন্তু আমার এখানে তো I মাইনাস দরকার, তো সেই জন্য আমরা গাঢ় H2SO4 বা কনসেন্ট্রেট H2SO4 ব্যবহার করব না। তার বদলে আমরা কী করব, ফসফরিক অ্যাসিড H3PO4টা ইউজ করব। নেক্সট বলছে অ্যালকোহল ROH, এর সঙ্গে আমি যে কোনো ফসফরাস ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করব, PCl3। ফসফরাস ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে কি হয় দেখো, RCl, ওইসটা সরে গিয়ে একটা হ্যালোজেন গ্রুপ হবে, আর কি হবে, H3PO3। আবার অ্যালকোহল এর সঙ্গে তুমি ফসফরাস পেন্টাক্লোরাইড মানে PCl5 রিয়াক্ট করাতে পারো, কি হবে, ওএইচ গ্রুপটা সাবস্টিটিউট হয়ে গিয়ে একটা Cl গ্রুপ হবে, মানে R বন্ড Cl হবে, প্লাস কি হবে, POCl3 হবে, প্লাস কি হবে, HCl হবে। তুমি বাই প্রোডাক্টগুলো জানার দরকার নেই, জাস্ট তোমাকে মেন প্রোডাক্টটা জানলেই হবে। ROH এর সঙ্গে আমি SOCl2 থায়োনিল ক্লোরাইড ব্যবহার করলে কি হবে, হ্যালোজেন গ্রুপ কি আছে Cl, তো ওইচ গ্রুপটা সরে গিয়ে কি হবে, Cl হবে, বাই প্রোডাক্ট হিসাবে কি হবে, SO2 আর কি HCl। তো দেখো তিনটে আমরা ক্লোরাইড গ্রুপ নিয়েছি, ফসফরাস ক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড আর থায়োনিল ক্লোরাইড। এর সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া করলে কি হ্যালো অ্যালকেন তৈরি হলো, অ্যালকিল ক্লোরাইড তৈরি হলো। তাই এই তিনটের ভেতরে কোনটা সব থেকে ভালো, তা কী করে বলবো কোনটা সব থেকে ভালো? দেখো এই থায়োনিল ক্লোরাইডের ব্যবহারটা সব থেকে ভালো। কেন? এখানে কি আছে, অ্যালকিল ক্লোরাইড তৈরি হয়েছে, তার সঙ্গে বাই প্রোডাক্ট যে দুটো আছে দুটোই গ্যাস, দুটোই কি গ্যাস, তো গ্যাস হওয়ার জন্য উড়ে যাবে, তো আলটিমেটলি কী থাকলো, অ্যাসিড ক্লোরাইডটাই পড়ে, অ্যালকিল ক্লোরাইডটাই পড়ে থাকলো। কিন্তু এখানে কি আছে, POCl3 একটা সলিউশন, H3PO3 এটাও একটা লিকুইড, এটাও একটা লিকুইড, তো কী হবে, অ্যালকিল ক্লোরাইডের সঙ্গে মিশে থাকবে, তো এখানে কি আর মিক্স করে থাকছে না, কারণ এটা গ্যাস, ভ্যাপারাইজড উড়ে যাবে। তা সেই জন্য এই রিয়াকশানটাই সব থেকে ভালো। তো অনেক সময় পরীক্ষায় থাকে যে এই রিয়াকশানটা কেন ভালো, এই দুটোর থেকে, যে অ্যালকোহল থেকে ফসফরাস ক্লোরাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া অপেক্ষা থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়াটা কেন ভালো, তো একটু মাথায় রাখবে কেন ভালো, কারণ বাই প্রোডাক্ট হিসেবে দুটোই গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটার একটা নেমিং রিয়াকশান, নেমিং রিয়াকশানটার নাম কি, ডার্জেন রিয়াকশান। মনে রাখতে হবে নেমিং রিয়াকশানগুলো, ডার্জেন রিয়াকশান, এটার নাম কি, ডার্জেন রিয়াকশান। বলবো ফ্রম অ্যালকেন থেকে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করব, কোথা থেকে, অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে তৈরি করব। অ্যালকেন থেকে দেখো সাপোজ বলছে CH4 মিথেন, এর সঙ্গে আমি H নিউ আর Cl2, এ সবাই জানো যে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে গিয়ে Cl হবে, ক্লাস 10 থেকে রিয়াকশনটা পড়ে আসছো। তারপর যদি এখানে ক্লোরিন যদি এক্সেস থাকে তাহলে কি হতো, CH2Cl2, মানে ক্লোরিন যদি এক্সেস থাকতো তাহলে CH2Cl2, তারপরে এইভাবে রিয়াকশন করে আলটিমেটলি CCl4 উৎপন্ন করতো, টেট্রাক্লোরোমিথেন তৈরি করতো। আর যদি মিথেন এক্সেস থাকে তাহলে কী হবে, CH3Cl উৎপন্ন করবে। আচ্ছা, আপাতত তোমরা এইটুকুনি জানো, কিন্তু এই মেকানিজম যদি বলি, এই মেকানিজমটা কী মেকানিজম হইতে হয়, ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, মানে মুক্তমূলকের মাধ্যমে এই রিয়াকশন বিক্রিয়াটা হয়। চলো একটা মেকানিজম দেখাই, এটা কেন মেকানিজমটা কাজে লাগবে। সাপোজ বলছি একটা রিয়াকশান বলছি আমি CH3
CH2 CH3। একে যদি তুমি H নিউ Cl2 দাও, সবাই কি করে একটা হাইড্রোজেন সরিয়ে গিয়ে CH3 CH2 CH2 একটা হাইড্রোজেন সরে গিয়ে Cl হলো, সবাই এটাই করে। আমি যদি বলি এই হাইড্রোজেনটা যদি সরে যেত তাহলে কি হতো, CH3 এই হাইড্রোজেনটা যদি সাবস্টিটিউট হতো তাহলে কি হতো, CH একটা হাইড্রোজেন সরে গিয়ে Cl, এটাও তো হতে পারতো। এই হাইড্রোজেনটা যদি সরে এই হাইড্রোজেনটাও সরতে পারে, তো দুটো প্রোডাক্ট উৎপন্ন হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় মেজর প্রোডাক্ট, 81% হয়, তো এটা হয় 19%। এটা হয় মেজর মুখ্য প্রোডাক্ট, এটা হয় গৌণ প্রোডাক্ট। এখন প্রশ্ন হচ্ছে কেন হলো, তো চলো সেই মেকানিজমটা বলি। কি বললাম, এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম, মুক্তমূলক। তা সাপোজ আমি যদি এটাই এই হাইড্রোজেনটা সাবস্টিটিউট করতো, তাহলে কিভাবে ব্রেক করতো, CH3 CH2 CH2 ডট। কারণ কেন, আমরা জানি সূর্যালোকের বা ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে এ যদি একটা বন্ড হয়, তাহলে যে দুটো ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন এর কাছে চলে যায়, একটা ইলেকট্রন এর কাছে চলে যায়, দিয়ে এ ডট প্লাস বি ডট হয়। তাহলে এখানে যে CH বন্ডটা আছে, তো একটা ইলেকট্রন এর কাছে চলে যাবে একটা হাইড্রোজেন। একইভাবে আমি যদি এই হাইড্রোজেনটা সাবস্টিটিউট করতাম, তাহলে কি হতো, CH3 এই হাইড্রোজেনটা যদি ব্রেক করে, তো ডট এটা হতো। তো এই একটা রেডিক্যাল, এটাও একটা রেডিক্যাল, কিন্তু এটা কত ডিগ্রি রেডিক্যাল, 2 ডিগ্রি রেডিক্যাল। আর আমরা এর আগেই বললাম যে মুক্তমূলক বা রেডিক্যালের স্টেবিলিটি কি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রিতে কোনটা বেশি স্টেবল, 2 ডিগ্রিটা বেশি স্টেবল, সেই জন্য এই প্রোডাক্টটা বেশি ফর্ম করবে। তাই এটা একটু মাথায় রাখতে হবে, এই একটা মাথায় রাখতে হবে। এই গেল। এবার বলছি ফ্রম অ্যালকিন থেকে, অ্যালকিন মানে ডবল বন্ড থেকে, ডবল বন্ড থেকে যদি বলি, তো একটা ডবল বন্ড লিখছি। সাপোজ CH2 ডবল বন্ড CH2, এর সঙ্গে আমি যদি HBr অ্যাড করি, তাহলে কি হবে, ক্লাস 11এই পড়েছো, এটা জুতো বিক্রিয়া বা অ্যাডিশন বিক্রিয়া। কি হয়, HBr একটা হাইড্রোজেন গিয়ে এখানে গিয়ে সাবস্টিটিউট হয়, বিআরটা গিয়ে তাহলে এখানে গিয়ে সাবস্টিটিউট হবে। তাহলে আলটিমেটলি কি হলো, CH3 CH2 একটা হাইড্রোজেন মানে CH3 ডবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড, তারপরে কি CH2 বিআরটা গিয়ে এই কার্বনে যুক্ত হয়েছে বন্ড দিয়ে বিআর, তাই এই প্রোডাক্টটা হতো। তো এটা হচ্ছে প্রতিসম অ্যালকেন। কী করে বুঝলাম প্রতিসম অ্যালকেন, কারণ ডবল বন্ডের দুদিকে সমান সংখ্যক কার্বন আছে। এবার যদি একটা অপ্রতিসম কার্বন লিখি, সাপোজ CH3 CH ডবল বন্ড CH2, এটা একটা অপ্রতিসম কার্বন, আনসিমেট্রিক্যাল কার্বন, আনস্যাচুরেটেড কার্বন। কি ডবল বন্ডের পরে এদিকে দুটো কার্বন, এদিকে একটা কার্বন, তোমার এটাকে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক আনস্যাচুরেটেড একটা কম্পাউন্ড। তাহলে কী হবে, এর ভেতর যদি আমি HBr অ্যাড করি, তাহলে কি হতে পারে, একটা হাইড্রোজেন কি এখানে অ্যাটাচ হতে পারে, একটা বিআরটা গিয়ে তাহলে এখানে অ্যাটাচ হতে পারে। আবার কি এটাও করতে পারে, বিআরটা গিয়ে এখানে অ্যাটাচ করলো, হাইড্রোজেনটা গিয়ে এখানে অ্যাটাচ করলো, তাহলে দুটো প্রোডাক্ট প্রবাবিলিটি আছে। তা চলো দুটো প্রোডাক্ট দুটো আগে লিখি, কী কী হতে পারে। তাহলে CH3 আমি এইখানে হাইড্রোজেনটা সাবস্টিটিউট করছি, তাহলে কী হবে, দুটো হাইড্রোজেন মিলে CH2 ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড, CH2 বন্ড দিয়ে বিআর প্লাস। আর কি হতে পারে, কেউ এটাও করতে পারে, CH3 CH এই কার্বনের সঙ্গে বিআর লাগালো, ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড, CH2 আর একটা হাইড্রোজেন মিলে CH3, তাই দুটো প্রোডাক্ট হতে পারে। এটা পরীক্ষা করে দেখা যায় যে এটা 80% 81% হয়, এটা 19% হয়। মানে এটা মুখ্য প্রোডাক্ট, এটা গৌণ প্রোডাক্ট। কেন, এর জন্য আমরা কী পড়ো, মার্কনিফ রুলস। মার্কনিফ রুলস তো তোমরা ক্লাস 11এই পড়েছো। কী মার্কনিফ রুলস, যে দ্বিবন্ধন বা ডবল বন্ডের সঙ্গে যে দুটো কার্বন অ্যাটাচ থাকবে, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেই কার্বনে নেগেটিভ সাইন অ্যাটাচ করবে। তাহলে HBr এর ক্ষেত্রে নেগেটিভ পার্ট কোনটা বা নিউক্লিওফাইল কোনটা, Br মাইনাস। তো এই ডবল বন্ড এর সঙ্গে কোন কার্বন দুটো অ্যাটাচ আছে, এই একটা কার্বন এই কার্বন, এই কার্বনের এই কার্বন অ্যাটাচ আছে। কম হাইড্রোজেন কোথায় আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তো এইখানে কম হাইড্রোজেন আছে, তো নেগেটিভ সাইনটা গিয়ে এই জায়গায় গিয়ে লাগবে, এই কার্বনের সঙ্গে লাগবে। তো সেই জন্য এটাই মুখ্য প্রোডাক্ট লিখেছি। গেল। এখন প্রশ্ন হচ্ছে কেউ এটাকেও মুখ্য প্রোডাক্ট বানাতে পারে। এখন যদি প্রশ্ন করে যে আমি এটা মুখ্য প্রোডাক্ট বানাবো, কিন্তু এইভাবে করলে তো এটা গৌণ প্রোডাক্ট, মাত্র 19% হয়। তো এটাকে আমি 100% বা এরকম 90% তৈরি করতে গেলে কী করব, এর ভেতরে আমি HBr তো দেবই, তার সঙ্গে পার অক্সাইড দেবো, HBr প্লাস পার অক্সাইড। তো পার অক্সাইড দেওয়া মানে কি অ্যান্টি মার্কনিফ রুলস। অ্যান্টি মার্কনিফ রুলস কী বলেছিলাম, মার্কনিফ রুলস হচ্ছে কি, নেগেটিভ সাইনটা কম কার্বন এই হাইড্রোজেনওয়ালা কার্বনের সঙ্গে অ্যাটাচ হবে, তাহলে অ্যান্টি মার্কনিফ কী হবে, নেগেটিভ পার্টটা বেশিওয়ালা কার্বনের সঙ্গে অ্যাটাচ হবে, তখন মুখ্য প্রোডাক্ট এটা হয়ে যাবে। মানে CH3
CH2 সিঙ্গেল বন্ড CH2Br। তো এটা হবে মুখ্য প্রোডাক্ট, এটা প্রায় 81% হয়। এই গেল। এখন আমি যদি অ্যাকচুয়াল রুলস বলি, অ্যাকচুয়ালি মার্কোনিপ রুলস ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়। মার্কোনিপ রুলসও কী হয়? ফ্রি রেডিক্যাল মেকানিজম। অ্যাকচুয়ালি মার্কোনিপ রুলস যে সব জায়গায় যে মার্কোনিপ রুলস লাগাবো তা কিন্তু নয়। মার্কোনিপ রুলস যে সব জায়গায় লাগাবো সে কিন্তু নয়। তো সেরকম একটা এক্সাম্পল বলি যে আমি কেন এরকম কথা বললাম। সব জায়গায় তো সব স্যাররাই বলে যে মার্কোনিপ রুলস মাধ্যমে করলে হয়, কিন্তু না, কিছু এক্সেপশনাল আছে। এখন এক্সেপশনাল কখন হবে? এই মার্কোনিপ রুলস কখন হয় যদি বলি, যেখানে যে সমস্ত বিক্রিয়াতে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার কোনো প্রবাবিলিটি নেই, মানে পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। তোমরা ক্লাস 11-এ পড়েছো পুনর্বিন্যাস বিক্রিয়া কীভাবে হতে পারে বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। তো যেখানে সম্ভাবনা আছে সেখানে কিন্তু মার্কোনিপ রুলস কাজ করে না। তখন কিন্তু আমাকে মেকানিজম করতে হবে। তো চলো আমরা মেকানিজম ওয়েতে দেখাই। চল একটা এক্সাম্পল লিখছি। সাপোজ এই এক্সাম্পলটাই লিখি, CH3 CH সিঙ্গেল বন্ড CH3 CH ডবল বন্ড CH2। তো এখানে HBr দিলে কি হয়? ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে আসে মার্কোনিপ রুলস। মার্কোনিপ রুলস করে কি করে? এই যে এখানে কম হাইড্রোজেন আছে, তো নেগেটিভ সাইনটাকে এখানে যুক্ত হবে। তাহলে আলটিমেট প্রোডাক্ট কী হবে? CH3 CH, এখানে কি CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে গিয়ে বিয়ার টাচ হলো, ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, মানে CH3। এই প্রোডাক্টটা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা হয় না। কই মার্কোনিপ রুলস তার হলো না। কেন হলো না? কারণ এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট প্রবাবিলিটি আছে। তাহলে কী করে করব? নর্মাল মেকানিজম ওয়েতে করব। তো চলো মেকানিজম করা যাক। দেখো HBr ভেঙে গেলে কি H+, তো এই ডবল বন্ডটা গিয়ে এই কার্বনের সঙ্গে অ্যাটাচ হলো। তাহলে আলটিমেটলি কি হলো? CH3 CH উপরে CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড CH3। এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে অ্যাটাচ করলো। অ্যাকচুয়ালি এই পাই ইলেকট্রনটা তো এই কার্বনকে দিয়ে দিয়েছে, তবেই তো এই ইলেকট্রনটা অ্যাটাচ করেছে। তার মানে কি এই কার্বনটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, দ্যাটস মিন পজিটিভ সাইন। একটু ভালো করে দেখো, এটা কত ডিগ্রি রেডিক্যাল? 2 ডিগ্রি রেডিক্যাল। এটা কত ডিগ্রি রেডিক্যাল? আচ্ছা, আমরা হাইড্রোজেনটাকে এইভাবে যদি লিখি বোঝার সুবিধার্থের জন্য, এটা 2 ডিগ্রি রেডিক্যাল। পজিটিভ বলা কার্বনটা দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। এখন যদি তুমি কোনো কারণে পজিটিভ সাইনটাকে যদি এখানে আনতে পারো, তাহলে কিন্তু সেটা 3 ডিগ্রি রেডিক্যাল হতে পারে। কেন? 1, 2, 3টে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে। তাহলে এখানে কি হবে? রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তো রিঅ্যারেঞ্জমেন্ট কী করে হবে? হাইড্রোজেনটা যদি এখানে শিফট হয়ে যায়, তো চলো হাইড্রোজেনকে শিফট করিয়ে দিই। শিফট করলে কী হবে? CH3 তো এই কার্বনটা তখন ইলেকট্রন দিয়ে দিল, পজিটিভ সাইন, CH এই হাইড্রোজেনটা এখানে শিফট করলো, মানে CH2 সিঙ্গেল বন্ড CH3। এইবার Br নেগেটিভ সাইনটা গিয়ে এই কার্বনে গিয়ে যুক্ত হলো। তাহলে প্রোডাক্ট কী হলো? এখানে গিয়ে Br অ্যাটাচ হলো, সিঙ্গেল বন্ড CH2 বন্ড CH3। তো এটা একটু মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভুল করে যে মার্কোনিপ রুলস কখন অ্যাপ্লিকেবল হবে, যখন যে সমস্ত বিক্রিয়াতে বা যে রিয়াকশানগুলোতে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল নেই। বাট যেখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল সেখানে কিন্তু মার্কোনিপ রুলস হবে না। আচ্ছা, অ্যালকেনের সেকেন্ড রিয়াকশান বলছি, দেখো আরও একটা অ্যালকেন থেকে রিয়াকশান দেখাচ্ছি। দেখো সাপোজ একটা জেনারেল অ্যালকেন প্লাসের সঙ্গে Br2 আর CCl4 দাও, তাহলে কী হবে? এটা তো জুতো বিক্রিয়া। কী বিক্রিয়া? জুতো বিক্রিয়া। মানে কি? জাস্ট অ্যাডিশন রিয়াকশান। এই কার্বনটার সঙ্গে এই বিয়ারটা যুক্ত হলো আর এই বন্ডটা গিয়ের সঙ্গে গিয়ে যুক্ত হলো। তাহলে আলটিমেটলি কী হলো? এই কার্বনের সঙ্গে বিয়ার, ডবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড, এই কার্বনের সঙ্গে একটা বিয়ার যুক্ত হলো। তো এইরকম রিয়াকশানগুলোই হলো জুতো রিয়াকশান। তো এটার আর কিছু ক্লাস তোমরা জানোই যে অ্যালকেনের সঙ্গে হ্যালোজেনের রিয়াকশানগুলো কেমন হয়। তো এই গেল একটা মেকানিজম। থার্ড নাম্বার প্রসিডিউর বলছি হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড, মানে হ্যালো অ্যালকেন থেকে অন্য ধরনের হ্যালো অ্যালকেন তৈরি করব। তাই আমরা কী করব? হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। সাপোজ একটা RX লিখছি,
অ্যালকিল হ্যালাইড, যেখানে এক্সটা সাধারণত ক্লোরিন অথবা ব্রোমিন, এর সঙ্গে যদি সোডিয়াম আয়োডাইডের রিয়াকশন করা যায়, এটা দেখে হ্যালো অ্যালকেন একটা, কিন্তু এখানে হ্যালোজেনটা কি হতে পারে, ক্লোরিন বা ব্রোমিন, তার সঙ্গে যদি তুমি সোডিয়াম আয়োডাইড করো তাহলে আইটা গিয়ে সাবস্টিটিউট হবে, মানে কি হবে আর আই প্লাস NaX। চলো একটা জেনারেল এক্সাম্পল বলি। সাপোজ বলছি ইথাইল ক্লোরাইড প্লাস সোডিয়াম আয়োডাইড বিক্রিয়া করলে কি হবে, সিএলটা সাবস্টিটিউট হয়ে গিয়ে আইটা, সিএলটা সাবস্টিটিউট হয়ে গিয়ে আইটা হবে। তাহলে সিএলটার জায়গায় কী লিখবো আমি, CH3CH2, সিএলটা সরে গিয়ে আই প্লাস বাই প্রোডাক্ট হিসাবে NaCl। দেখো একটা হ্যালোজেন সরে গিয়ে আর একটা হ্যালোজেন হলো, সেই জন্য আমরা হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড, হ্যালোজেনের পরিবর্তন পদ্ধতি বলছি। আচ্ছা, এটা একটা নেমিং রিয়াকশন। নেমিং রিয়াকশনটার নাম কি, ফ্রিঙ্কেলস্টেইন বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, মাথায় রাখতে হবে, ফ্রিঙ্কেলস্টেইন রিয়াকশন, ফ্রিঙ্কেলস্টেইন রিয়াকশন। 2 নম্বর, চলো 2 নম্বর একটা রিয়াকশন বলছি, অ্যালকিল ব্রোমাইড প্লাস, এখানে তুমি যদি ইউজ করো সিলভার ফ্লোরাইড AgF বা মার্কিউরাস ফ্লোরাইড Hg2F2 ইউজ করো, তাহলে কি হবে, এটাও একটা হ্যালোজেন এক্সচেঞ্জ মেথড। বিআরটা সরে গিয়ে জাস্ট এখানে হ্যালোজেন কি আছে, এফ আছে, এফটা হবে, তাহলে কি হবে আর বিআর, আর বন্ড এফ। এই যে ফ্লুরিন প্রস্তুত করার সব থেকে গুরুত্বপূর্ণ রিয়াকশন হচ্ছে এটাই, আর বন্ড এফ হবে। ফর এক্সাম্পল CH3Br, মিথাইল ব্রোমাইড, এর সঙ্গে যদি আমি সিলভার ফ্লুরাইডের রিয়াকশন করাই, তাহলে এখানে হ্যালোজেন কে, ফ্লুরিন থেকে ব্রোমিনটার জায়গায় প্রতিস্থাপিত হবে, তাহলে কী প্রোডাক্ট হবে, CH3F প্লাস বাই প্রোডাক্ট হিসাবে কী হবে, AgBr। তো এই রিয়াকশনটা একটা নেমিং রিয়াকশন। নেমিং রিয়াকশনটার নাম কি, শোয়ার্টস রিয়াকশন। শোয়ার্টস রিয়াকশন খেয়াল রাখতে হবে, শোয়ার্টস রিয়াকশন বিক্রিয়াটা কি।